This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আজকে নিউজ এক্সপ্রেস শুরু করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের দিকে নজর রেখে। এই বার্তা কাদের জন্য? চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য, যেখানে তিনি বলছেন আপনারা স্কুলে যান, তাদেরকে আশ্বাস দিচ্ছেন এবং তাদেরকে বেতনও দেওয়া হবে। আর একটা কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন যারা উস্কানি দিচ্ছে তারা কিন্তু বেতন দেবে না, বেতন দেবে সরকার, আইনি পথে সমস্ত কিছু মেনে চলবে সরকার। আগে শোনাবো কি বলেছেন মুখ্যমন্ত্রী। আর শিক্ষক শিক্ষিকারা আমি বলি আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যেখানে চাকরি করছেন চাকরিতে ফিরে যান। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আমি মিদনাপুরে আছি আমি রাত 12টা পর্যন্ত কথা বলেও দেখছি কেউ কেউ রিজিড আছে যে টেন্টেড আনটেন্টেড লিস্ট বের করতে হবে। আরে আপনার কি যায় আসে? কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব, আমরা কোর্টের কি বলা হয়েছে দেখব। এটা আপনার তো লিস্টের দরকার নেই। আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার, আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। মুখ্যমন্ত্রীর আশ্বাস চিরে কি ভিজলো জানার চেষ্টা করবো সরাসরি এসএসসি ভবনের একেবারে বাইরে থেকে আমাদের রিপোর্টার এই মুহূর্তে দাঁড়িয়ে শর্মিষ্ঠা চক্রবর্তী রয়েছেন। শর্মিষ্ঠা, এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা অপেক্ষা করছেন, তাদের দাবি নিয়ে বারংবার তারা বক্তব্য রাখছেন, আমরা সেগুলো শুনছি, কিন্তু মুখ্যমন্ত্রীর যে বার্তা পৌঁছলো তাদের কাছ পর্যন্ত, তারপরে কোথাও গিয়ে কি তারা মনে করছেন যে তারা পিছবেন? দেখো, মুখ্যমন্ত্রীর মতো বার্তা দিয়েছেন, এখানে যারা অনশন রয়েছেন তারা বসে আছেন, কারণ সময়টা দেখতে হবে। 24 ঘন্টা কিন্তু পেরিয়ে গিয়েছে লিমা, 24 ঘন্টা পেরোলেও এই এসএসসি ভবনের সামনে ছবিটা কি পাল্টেছে? না, পাল্টায়নি, বরং সংখ্যা বাড়ছে। ইতিউতি ছড়িয়ে রয়েছেন শিক্ষক শিক্ষিকারা, তারা এখনো পর্যন্ত নিজেদের দাবিতেই অনড় রয়েছেন। আমি ঠিক আমার সহকর্মী সুদীপকে আরও একটা গেটের ছবি দেখাতে বলবো, যে গেট এসএসসি ভবনের গেট, সেই গেটও তারা অবরুদ্ধ করে রেখেছেন। অন্য আরেকটি গেটে তো পুলিশি প্রহরা রয়েছে, এই গেটেও পুলিশি প্রহরা রয়েছে। সব থেকে বড় ব্যাপার যে মুখ্যমন্ত্রী যে বার্তা দিলেন, সেই বার্তার পর এই বার্তা তাদের কানে কতটা পৌঁছলো, তাদের মনে কতটা পৌঁছলো, সেই প্রশ্ন যদি কথা জিজ্ঞাসা করো, আমি তাহলে কথা বলি। মুখ্যমন্ত্রী বলছে আপনাদের দেখার দরকার নেই কে যোগ্য কে অযোগ্য, আপনারা স্কুলে যান, কে যোগ্য কে অযোগ্য সেটা সরকার দেখবে, আদালত দেখবে। আপনারা কি এই জায়গা ছেড়ে স্কুলে যাবেন? না, এইটা একেবারে আমরা মেনে নিতে পারতেছি না, কারণ এই ব্যাপারটা মানে যোগ্য আর অযোগ্য যদি লিস্টটাই না দেয় তাহলে আমরা কিভাবে জানবো যে আমরাও যোগ্য? এই ব্যাপারটা তো আমাদের কাছে একটা দরকার। এবং যদিও আমাদের সিবিআই লিস্টে নাম নেই, কিন্তু যারা সিবিআই লিস্টে নাম দেওয়া আছে তাদেরকে ওপেনলি একটা প্ল্যাটফর্মে একটা দিক যে এরা অযোগ্য, তাহলে আমরা জানতে পারবো। এটাই তো সব থেকে বড় প্রশ্ন লিমা, যে তারা যোগ্য, তারা দাবি করছেন যোগ্য, কেন অযোগ্যদের সঙ্গে তারা স্কুলে পড়াতে যাবেন? যদি এসএসসির পক্ষ থেকে অযোগ্যদের একটা তালিকা দিয়ে দেওয়া হয় তাহলেই তো পরিষ্কার হয়ে যাবে কে যোগ্য কে অযোগ্য। সেই দাবিটা তারা রাখছেন। 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, আপনারা এখানেই বসে আছেন, এখানেই শুচ্ছেন, এখানেই খাচ্ছেন, এখানেই যা করার করা। মনে হয় কোনো উত্তর পাবেন? সদিচ্ছা রয়েছে কারোর? দেখে তো মনে হচ্ছে না যে সরকারের সদিচ্ছা আছে, কারণ আমরা দেখতেই পাচ্ছি গতকাল 12টা থেকে হচ্ছে আমরা এই আন্দোলনে এখানে আছি, এখনো পর্যন্ত চেয়ারম্যান কোনো তার বক্তব্য, অফিসিয়াল কোনো বক্তব্য রাখেনি। আর আমাদের দেখতেই পাচ্ছেন চারিদিকে একেবারে কোনো মানে নিরাশা, সরকারের প্রতি মানে কোনো আস্থাই নেই। আমাদের সরকারের প্রতি আস্থা হারিয়েছেন এখানে যারা রয়েছেন, কারণ 28 ঘন্টা হয়ে গিয়েছে, তারা এখনো রাস্তা ছাড়েনি, তারা এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে। এসএসসি ভবনের সামনে তারা এখনো বিক্ষোভ দেখিয়ে যেতেন, কিন্তু তাদের এই বিক্ষোভের সারা কিভাবে কোথা থেকে পাওয়া যায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে লিমা। একেবারে শর্মিষ্ঠা, আমরা নজর রাখছি, তুমি প্লিজ সঙ্গে থাকো, অবশ্যই আমরা পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু এই পরিস্থিতি মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছলো, কিন্তু
তারপরেও কি কিছু পরিবর্তন হলো? না, হয়নি। ইতিমধ্যেই আমরা কিন্তু কথা বলেছিলাম শিক্ষাবিদ পবিত্র সরকারের সঙ্গে, তিনি কি বলেছেন শুনবো। ওদের যত রকম দুর্গতি, এই 2-3 বছর ধরে ময়দানে বসে থাকা, তার জন্য মুখ্যমন্ত্রীর দলই দায়ী। মুখ্যমন্ত্রীর দলেরাই টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে। মুখ্যমন্ত্রীর দলের এই অবিমৃষ্যকারিতা এবং প্রচণ্ড লোভ এবং তোলাবাজির ফলে ওরা এই 3-4 বছর ধরে ভুগছে। ফলে মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করার ভিত্তিটা যথেষ্ট দুর্বল বলে আমার মনে হয়। সাধারণ মানুষ হিসেবে আমার যতটুকু জ্ঞান বুদ্ধি, মুখ্যমন্ত্রীর জ্ঞাতসারে ছাড়া এত বড় দুর্নীতি হতে পারত না। মুখ্যমন্ত্রী সবই জানতেন, ফলে শেষ পর্যন্ত দায়টা তাঁর উপরেই বর্তায়। আর এবার নজর রাখবো শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বক্তব্যের দিকে। আজকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বললেন, এই আন্দোলন তুলে নেওয়ার জন্য বলেন, এবং এও বলেছেন যাতে এমন কিছু না করা হয় যাতে আইনি জটিলতা বাড়ে। এই এমন কিছুটা কি এমন করলে আইনি জটিলতা বাড়তে পারে, কি বলতে চাইলেন শিক্ষামন্ত্রী? আমি এই প্রশ্নের উত্তর নিতে চাইবো। আমাদের রিপোর্টার সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, এই শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, তার সঙ্গে যোগ্য চাকরিহারারা 11 তারিখ বৈঠক করেছিলেন এবং বৈঠকে তারা বলেছিলেন যে আমরা আইনি পরামর্শ নিয়ে তালিকা, ওএমআর শিট সব প্রকাশ করে দেবো, সব আপলোড করে দেবো। কিন্তু তারপর দেখা গেল আইনি পরামর্শ হলো একদম উল্টো, যেগুলো প্রকাশ করা যাবে না। এখন যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারা বলছেন যে সেগুলো তো প্রকাশ করতে হবে, কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন সেগুলো প্রকাশ করলেই নাকি উল্টো কিছু হয়ে যাবে। যদি তারা স্কুলে না যান, যদি সুপ্রিম কোর্টের অর্ডার কমপ্লাই না করা হয়, তাহলে উল্টো কিছু হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে তাহলে তখন কেন বললেন? সেখানেই শিক্ষামন্ত্রীর বক্তব্য, আমরা তো বলেছিলাম লিগাল অ্যাডভাইস নিয়ে তারপরে সিদ্ধান্ত নেব। এই জায়গায় কিন্তু পুরো বিষয়টা আটকে আছে এই মুহূর্তে, এবং যোগ্য চাকরিহারা শিক্ষকরা তারাও অনড়, তারা বলছেন যে তালিকা প্রকাশ করতে হবে, এখনও তাদের দাবি সেটাই। অন্যদিকে শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রী, এসএসসি চেয়ারম্যান প্রত্যেকে বলছেন যে এই তালিকা প্রকাশ করলে সেটা কোথাও সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করা হয়ে যাবে, তাই তারা তালিকা প্রকাশ করতে পারবেন না। পাশাপাশি এসএসসি তারা একটা তালিকা তৈরি করে শিক্ষা দপ্তরকে পাঠাচ্ছে, তার উপর ভিত্তি করে শিক্ষা দপ্তর স্কুলে স্কুলে একটা নির্দেশিকা পাঠাবে যাতে যোগ্য শিক্ষকরা দ্রুত কাজে যোগ দিতে পারেন। এই হচ্ছে পরিস্থিতি। বেশ বেশ, তুমি নজর রাখো সুমন। কিন্তু ইতিমধ্যে আমরা আমাদের দর্শকদেরকে শোনাতে চাইবো আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঠিক কি বললেন। যোগ্য অযোগ্য এটা আপনারা বলছেন, আমরা নির্ধারণ করতে পারিনি। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য সেটা দেওয়া আছে। অর্থাৎ আমরা, আমাদের ভাগ আছে এবং আমরা সেটা সেই অনুযায়ী আমরা কাজ করছি। হ্যাঁ, সেই কাজ আমাদের করতে দিন। তো এটা এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। আইনি পরামর্শ পাইনি। প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলেছেন জানেন? তিনি বলছেন যে নাম প্রকাশের সমস্যাটা কোথায়? যারা অযোগ্যদের চাকরি দিয়েছে, কোথাও গিয়ে তাদের নাম সামনে চলে আসতে পারে, সেই ভয়ে কি নাম প্রকাশে অনিচ্ছুক? এই প্রশ্ন তুললেন তিনি। মুখ্যমন্ত্রী তো দুর্নীতি ঢাকতে ব্যস্ত, চোরেদের বাঁচাতে ব্যস্ত, দুর্বৃত্তদের বাঁচাতে ব্যস্ত। সুতরাং তিনি এইসব কথা বলবেন, এতে আর আশ্চর্য কি? আমাদের মুখ্যমন্ত্রী নিজেই তো একজন অত্যন্ত দুর্নীতিগ্রস্ত মহিলা। তার সময় এসবগুলো ঘটে যায়, তখন তিনি কিছুই জানতে পারেন না, পরে বলেন আমি জানতাম না। সুতরাং তিনি এসব কথা বলবেন, এসব কথার কোনো গুরুত্বই নেই। চাকরি করুন, বেতন পাবেন, সবই তো ঠিক, কিন্তু লিস্টটা পাবলিশ করলে মমতা ব্যানার্জির এত আপত্তি কিসের অসুবিধে হবে, বা তার দলের কি অসুবিধে হবে? যদি একটা যোগ্য অযোগ্যের লিস্ট পাবলিশ করে স্কুল সার্ভিস কমিশন, তাতে মমতা ব্যানার্জির অসুবিধে কি? আমার তো মনে হচ্ছে অসুবিধে এটাই যে সবাই ধরা পড়ে যাবে যারা অযোগ্য, যাদেরকে ঢোকানো হয়েছে, এবং তাদেরকে এখনো তারা চাকরিতে রাখতে চাইছেন লিস্টটা পাবলিশ না করে। যারা অযোগ্য তারাও স্কুলে যাবে, তারাও মাইনে পাবে। আপাতত খানিকটা স্থগিত করে দেওয়া গেল তাদের চিন্তা ভাবনা, মানে যারা দুর্নীতিগ্রস্ত ভাবে যারা চাকরি কিনেছেন, সেই জন্য তিনি এইসব কথা বলছেন।
এরকম একটা অবস্থায় কবি সুবোধ সরকার কি বলছেন? তিনি বলছেন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন। এটা একটা সাংঘাতিক ক্রাইসিস। এই সংকটকালে যদি তারা একটু মাথা ঠান্ডা করে অন্যদের দ্বারা প্ররোচিত না হয়ে, এখানে প্ররোচনা দেওয়ার প্রচুর এলিমেন্টস রয়েছে, প্রচুর রকমের রাজনৈতিক দল আছে, প্রচুর সংগঠন আছে, তারা আসবে, তারা বসবে, তারা পরিচালনা করবে, তারা চাইবে তাদের নিজেদের স্বার্থটা প্রতিফলিত হোক। এই করতে করতে কি হবে, তাদের মনটাকে এবং পরিবেশটাকে আরও বিষিয়ে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, যে আশ্বাস দিয়েছেন যে কারোর চাকরি যাবে না, এই আশ্বাসে একটু বুকে জোর আনতে হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে আমাদেরকে আবারও নজর রাখতে হচ্ছে, তার কারণ তিনি বলছেন আন্দোলন না করে স্কুলে যান, স্কুলে যোগ দিন, কাজে যোগ দিন। এবং গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু তিনি স্পেসিফিক্যালি বলেছেন গ্রুপ সি গ্রুপ ডির বিষয়ে আইনি পরামর্শ করতে দিন, দরকার হলে রিভিউ পিটিশনে যাব, আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন এবং সিস্টেম অনুযায়ী মাইনে আপনাদের কাছে চলে যাবে। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। আর গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সাথে পরামর্শ করতে দিন। আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব, এইটুকু বিশ্বাস আমাদের উপর করতে পারেন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন। আর গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা আন্দোলনকারীরা রয়েছেন, তারা কি মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর আশ্বস্ত হতে পারছেন না? কি বলছেন শুনুন। এর আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দুবার মিটিং হয়েছে, শিক্ষামন্ত্রী অনেক আশ্বাস দিয়েছেন। শিক্ষামন্ত্রীর সমস্ত আশ্বাস দেওয়ার পরে 21 তারিখে লিস্ট বেরোনোর পরেও আমরা কোনো লিস্ট দেখতে পেলাম না। আমরা মুখ্যমন্ত্রীর কথা শুনছি, অবশ্যই আমরা মুখ্যমন্ত্রীর কথার উপর ভরসা রাখতে পারি, কিন্তু সেটা কাজে ইমপ্লিমেন্ট হবে তো? কাজে ইমপ্লিমেন্ট না হলে কি করে বুঝবো আমরা সেটা? আন্দোলন আপনারা চালিয়ে যাবেন। আমাদের বন্ধুরা যারা অনশন করছেন তাদেরকে কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না, তারা যতক্ষণ না লিস্ট পাবলিশ হচ্ছে ততক্ষণ তারা অনশন করছেন, এবং ওরা যতক্ষণ অনশন করছেন ততক্ষণ আমরা এখানে অবস্থান করছি। হ্যাঁ, তাদের অনশনকারী যারা অনশনকারী তাদের তো একটাই দাবি যে গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য আছেন তাদের লিস্ট পাবলিশ করতে হবে এবং তাদের ওএমআর শিটগুলো পাবলিশ করতে হবে। এগুলো যদি করে দেয় তাহলেই তো হয়, ততক্ষণ পর্যন্ত আমরা থাকবোই। আমাদেরকে ফোরে রেখে দিল, এবার আমরা আজকে বেতন ছাড়া, আজকে বেতন নেই, তাহলে এই মুহূর্তে বেতন ছাড়া, বেতন আমাদের নেই, চাকরি তো আমাদের নেই না। চিন্তা করেন আইনি ব্যবস্থা তো কিছু না কিছু তো আমরা বুঝতে পারছি যে আইনি ব্যবস্থা কোথায় যাচ্ছে। এবার যদি ঠিকঠাক অর্থাৎ ওএমআর যেটা মিরর ইমেজ যদি ঠিকঠাক না বের করে রিভিউ পিটিশনে এটা তো আসবে না। রিভিউ পিটিশনের মূল উদ্দেশ্য যে চাকরি আমাদের পুনর্বহাল করা হোক, কিন্তু যেভাবে সাপোর্টিং ডকুমেন্টস দিচ্ছে সেই ডকুমেন্টসে বেস করে রিভিউ পিটিশনে কখনোই আমাদের পজিটিভ সাইড আসবে না। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে একটা খবর আসছে, যে খবর এই মুহূর্তে সুমন আমাদের রিপোর্টার জানাচ্ছেন যে আজকে কিন্তু আবারও বৈঠক হতে পারে চাকরিহারাদের সঙ্গে এসএসসি চেয়ারম্যানের। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর আপনাদেরকে ব্রেক করছে TV9 বাংলা। এই মুহূর্তে জানিয়ে রাখতে চাইবো আজকে আবারও বৈঠকের সম্ভাবনা। গতকালের বৈঠক আমরা দেখেছিলাম নিষ্ফলা, কারণ যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা ভিতরে গিয়েছিলেন বেরিয়ে এসে বলেছিলেন যে না, তাদের দাবি কিন্তু মানা হচ্ছে না। এবং আজ যে বৈঠক রয়েছে সেদিকে নজর থাকবে অবশ্যই। 24 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়েছে, বাইরে এসএসসি ভবনের বাইরে আন্দোলন চলছে, আর তার মধ্যে এই বৈঠক সম্পর্কে এখন অবধি কি তথ্য সামনে এসেছে সুমন মহাপাত্র জানাবেন। সুমন, দেখো, গতকাল তারা বৈঠক করেছিলেন কিন্তু সেখান থেকে কোনো সুরাহা আসেনি, সমাধান সূত্র বেরোয়নি। আজ ফের এসএসসি চেয়ারম্যানের সঙ্গে চাকরিহারা যোগ্য শিক্ষকদের বৈঠক হওয়ার কথা। কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক হতে পারে এবং সেই বৈঠক হওয়ার পরই একটা তালিকা শিক্ষা দপ্তরে পাঠাবে এসএসসি, তেমনটাই আমরা জানতে পারছি। এই বৈঠকে কারা যাবেন তা নিয়ে কিন্তু যোগ্য চাকরিহারা শিক্ষকরা ইতিমধ্যেই কিন্তু সেই প্রতিনিধি দল তৈরির কাজ শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে এই বৈঠক হবে, যেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার নিজে এই চাকরিহারা যোগ্যদের সঙ্গে কথা বলছেন এবং তারপরেই কিন্তু তিনি তালিকা পাঠাবেন বিকাশ ভবনে। বেশ, আমাদের নজর থাকবে সুমন, ধন্যবাদ। কিন্তু অন্যদিকে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন? তিনি বলছেন শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে। শুনবো তার সেই বক্তব্য। শিক্ষকদেরকে বোকা বানানো হচ্ছে, বারবার ললিপপ ধরিয়ে।
আমরা আগে জানতাম এরা কোনো তালিকা দেবে না, এদের উদ্দেশ্য হচ্ছে জনজন প্রকারেরও মানুষকে বোকা বানানো, বাংলাদেশ বানানো চক্রান্ত এবং চুরি চামারি করে এই রাজ্যটাকে ভাগারে পরিণত করেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক জীবাণুটাকে এবং এই যে টিএমসি যে জীবাণু, এই জীবাণুটাকে পশ্চিমবঙ্গ থেকে, রাজনৈতিক জীবাণুটাকে এই পশ্চিমবঙ্গ থেকে নির্মূল করা একান্ত প্রয়োজন। সরকার চাইলে যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে পারে, কে বলছেন? অধীর রঞ্জন চৌধুরী। এই প্রখর রুদ্রতাপ, খাবার নাই, জল নাই, আমাদের ঘরের তার একজন প্রত্যেকে আমাদের ঘরেরই কেউ না কেউ, শিক্ষকদের যে দাবি সে সঠিক দাবি, তালিকা প্রকাশ করুক, কারণ সরকার মনে করলে তালিকা প্রকাশ করতে পারে। সব কিছু সরকারের ঘরে আছে, শুধু কিছু চোরকে বাঁচানোর জন্য, কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য প্রতি মুহূর্তে মিথ্যার আশ্রয় নিয়ে, চালাকির আশ্রয় নিয়ে এই সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার শিক্ষিত বেকার যুবকদের যারা চাকরি করতে করতে হঠাৎ করে চাকরিহীন হলো তাদের সঙ্গে ধাপ্পা মারছে, চালাকি করছে, বেইমানি করছে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলছেন চাকরি হারাদের উস্কে দিয়ে অরাজকতা তৈরি করা হচ্ছে। শুনবো তার সে বক্তব্য। যেখানে বলা হচ্ছে, সুপ্রিম কোর্টও বলেছে আনটেন্টেড যারা, তাদের জন্য 31শে ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে বলেছেন তাদের লিস্ট করা, তাদেরকে যোগ্য সুযোগ দেওয়া। এখন তারা সেটা নেবেন না আন্দোলনের মাধ্যমে এমন একটা পরিস্থিতি করবেন যেখানটাতে আইনি ব্যবস্থাও তাদের বিরুদ্ধে যাবে, সরকারি আশ্বাসও তাদের কাছে পৌঁছতে পারবে না। এইরকম কি একটা অরাজকতা তৈরির, নৈরাজ্য তৈরির চেষ্টা করছে কিছু বিরোধী দল তাদের এই লোকজনদের উস্কে দিয়ে? এই প্রশ্নটা কিন্তু সামনে সব থেকে আসছে। নিউজ এক্সপ্রেসে আরো বড় খবরের দিকে নজর থাকবে। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH